হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে নতুন বাড়িতে উঠেছেন আমাদের নতুন মেয়র জোহরান মামদানি। তিনি মেয়রের যে সরকারি বাসভবন, সেই বাসভবনে আজকে থেকে তিনি থাকবেন। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। ব্রঙ্কসে বাংলাদেশি একজন তরুণকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে এবং তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। আপনারা জানেন যে কয়েকদিন আগে একজন উবার ড্রাইভারকে সামনে গুলি করে হত্যা করা হয়েছে। গতকালকে রাতে একজন বাংলাদেশি আক্রান্ত হয়েছিলেন, তার গাড়িতে গুলি করা হয়েছিল, গাড়ির গ্লাসও ভেঙে গিয়েছিল, বাট অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। $2000 প্রণোদনা কখন এবং কারা পাবেন এই সুবিধা, এই বিষয়টি আজকে জানব। বাংলাদেশের নির্বাচন ও বিদেশি নাগরিকত্ব নিয়ে বিতর্ক, বিদেশি নাগরিকত্ব ছেড়ে দেওয়ার নিয়ম ও প্রমাণ, কিভাবে তারা নির্বাচন কমিশন এটা দাখিল করবেন, এবং নিউ ইয়র্ক সিটি নতুন প্রশাসন কী ভাবছে ভিন্ন ধর্মাবলম্বী, যেমন ইহুদি, মুসলিম এবং মুসলিম কমিউনিটি। আর ইরানের যে জনবিক্ষোভ, এই বিক্ষোভকে কিভাবে সাপোর্ট করবে যুক্তরাষ্ট্র, এই বিষয়গুলো আজকে হবে আলোচনায়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছে জনাব হাসান ফেরদৌস, আমাদের স্টুডিওতে আছেন একজন রাবাই মার্চেন্ট গার্ডস, এবং আমাদের সাথে যুক্ত হবেন মিয়াম্মদ আফজাল এবং ইব্রাহিম চৌধুরী কোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার, জানুয়ারি মাসের 13 তারিখ। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জেফ্রি অ্যাপস্টেইনকে কেন্দ্র করে, জেফ্রি অ্যাপস্টেইনের তদন্ত, যৌন কর্মকাণ্ডের তদন্ত উপলক্ষে হাউস যে সুপিনা দিয়েছে তাদের কথা, তাদের সাক্ষী দেওয়ার জন্য নির্দেশনামা পাঠিয়েছে, সেটি তারা অগ্রাহ্য করবেন। অর্থাৎ হাউস কমিটি তারা যে তাদের যে সাক্ষ্য দেওয়ার জন্য নির্দিষ্ট দিন ঠিক করে দিয়েছেন, সেই দিনে তারা সেখানে যাবেন না। এটা তারা স্পষ্ট করে হাউস কমিটিকে জানিয়ে দিয়েছে, এবং এর ফলে তাদের বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক ফার্স্ট লেডি, সাবেক পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্রের, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই বিষয়ে হাউস কমিটি, যারা এই তদন্তের জন্য তাদের সাক্ষ্য দেবার নিয়ে আহ্বান জানিয়েছিল, সেই বিষয়ে তারা সিদ্ধান্ত এখনো দেয়নি। তবে তারা তাদের আইনগত অপশন গুলো ভেবে দেখছে। তবে একটি আইনগত লড়াইয়েরও আশঙ্কা করছিল অনেকে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সমর্থন দিয়েছেন ইরানি বিক্ষোভকারীদের, এবং তিনি তাদের বলেছেন যে বিক্ষোভ অব্যাহত রাখতে এবং সাহায্য আসতে শুরু করবে, আসছে, এই কথাও তিনি জানেন। তবে কি ধরনের সাহায্য, কিভাবে সাহায্য দেবেন, সেই বিষয়ে তিনি কোনো কিছু স্পষ্ট করেননি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত 2000-এরও বেশি মানুষ তারা প্রাণ হারিয়েছেন। ইরানের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর সূত্রে প্রাপ্ত তথ্য থেকে এই সংবাদ দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। 2000-এর মতো বিক্ষোভকারী এ পর্যন্ত নিহত হয়েছেন ইরানের সরকার পরিবর্তনের বিক্ষোভে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল আমি আপনাদের জানিয়েছেন যে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করতে চাচ্ছেন সেই সমস্ত দেশগুলোর উপর যারা যুক্তরাষ্ট্রের সাথেও বাণিজ্য করছে, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এবং ইরানের সাথেও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সেই সমস্ত দেশগুলোর পণ্য যেগুলো যুক্তরাষ্ট্রে আসবে, সেগুলোর উপর আরো অতিরিক্ত 25% শুল্ক আরোপ করবেন, ট্যারিফ আরোপ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং সেটি ইতিমধ্যেই গতকাল রাত থেকে কার্যকর করা শুরু করেছেন যুক্তরাষ্ট্র। এবং এর ফলে আরেকটি প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে ইরানের সাথে, যারা বাণিজ্য সম্পর্কে লিপ্ত রয়েছেন, সম্পর্কে আছেন, এবং একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন চাপ সৃষ্টির কৌশল হিসাবে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন আজ এক নির্দেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত সোমালীয় নাগরিকদের টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস, যেটাকে টিপিএস বলা হয়ে থাকে, সেটি নাকচ করে দিয়েছেন। এবং এর ফলে মার্চ 17 তারিখ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের এই টিপিএস বাতিল করার নির্দেশ, যেটি সোমালিয়ান নাগরিকরা এতদিন ভোগ করতেন টিপিএস ক্যাটাগরিতে, তারা কাজের সুবিধাও পেতেন এবং অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারতেন এবং ওয়ার্ক পারমিট পেতেন, সেটিও নাকচ করা হবে, এবং মার্চ মাসের 17 তারিখ থেকে এটি কার্যকর করা হবে।
এবং আজকে অবশ্য মিনেসোটা মিনিয়াপলিস শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে আইসের অপারেশনের বিরুদ্ধে। এবং আপনারা জানেন দিন কয়েক আগে এক আইস কর্মকর্তার গুলিতে সেখানে একজন নিহত হয়েছেন। তারপর সেখানে শুধু মিনেসোটা না, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্টেট এবং শহরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে মিনেসোটায় যে বিক্ষোভ সেটি ধীরে ধীরে তীব্রতা পাচ্ছে এবং আজকে যেখানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সেটি সাধারণত যে এলাকাতে, সেই এলাকাতে দিন কয়েক আগে আইস সদস্যের গুলিতে একজন নিহত হয়েছিলেন। এবং সেই এলাকাতেই বিক্ষোভের তীব্রতা বাড়তে শুরু করছে। এই পর্যন্ত ইউএসসিএ যে হিসাবটি জানিয়েছে একটু আগে আমি যেটি আপনাদের বললাম, যে সোমালীয় নাগরিকদের টিপিএস ক্যাটাগরিতে সুবিধা পাওয়ার যে বিষয়টি ছিল সেটি তারা নাকচ করেছে। এবং ফক্স নিউজকে ইউএসসিআইএস জানিয়েছে এই পর্যন্ত ২,৪৭১ জন সোমালি নাগরিক সোমালিয়া থেকে আগত তারা যুক্তরাষ্ট্রের টিপিএস ক্যাটাগরিতে রয়েছে এবং তার মধ্যে ১,৩৮৩ জনের আবেদনপত্র জমা দিয়েছেন। সেগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি এখনো পর্যন্ত। পেন্ডিং টিপিএস আবেদনপত্র হিসাবে সেগুলিকে চিহ্নিত করে রাখা হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে গতকাল স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই পর্যন্ত যুক্তরাষ্ট্রে দেওয়া ১,০০,০০০ ভিসা বাতিল করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এর মধ্যে ৮,০০০-এর মতো ছিল ছাত্র ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ২,৫০০-এর মতো ছিল স্পেশালাইজড ভিসা, যেগুলো বিশেষ ক্যাটাগরিতে দেওয়া ভিসা। এবং এই ভিসাগুলো বাতিল করার কারণ হচ্ছে যে এদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ল এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি সম্পর্কে যে অভিযোগ পাওয়ার পর তাদের এই ভিসা বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে গতকাল স্টেট ডিপার্টমেন্ট। এবং তারা এও বলেছে যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ রাখার জন্য এই ভিসা বাতিলের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামী দিনে আরো বেশ কিছু ক্রিমিনাল কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি যারা ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং ভিসা ক্যাটাগরিতে কেউ কেউ ভিসা ওভারস্টেও করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া হিসেবেই এই ভিসা বাতিল করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের একজন এমপ্লয়ি, একজন কর্মচারীকে গতকাল নিয়ম মাফিক তার ইমিগ্রেশন ইন্টারভিউ দিতে ব্যাকপেজ ইউএসসিএস এর অফিসে গিয়েছিলেন। যাওয়ার পর সেখান থেকে তাকে গ্রেফতার করে ডিটেনশনে পাঠানো হয় এবং ডিটেনশন সেন্টার থেকেই তিনি সিটি হলের তার তার যিনি যার অধীনে কাজ করতেন সেই কর্মকর্তার কাছে তিনি আটক হওয়ার খবরটি জানান এবং সেই কর্মকর্তা দ্রুত এই বিষয়টি নবনির্বাচিত মেয়র সিটি কাউন্সিলের যিনি স্পিকার সেই জুলি মেননকে অবহিত করে এবং জুলি মেনন তাৎক্ষণিকভাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই ডিটেনশনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং তিনি জানান সাংবাদিক সম্মেলনে যে যেই ব্যক্তিকে আটক করা হয়েছে সে নিয়মমাফিক একটি ইমিগ্রেশন ইন্টারভিউতে অংশ নিতে গিয়েছিল এবং সেখানে তাকে আটক করা হয়। যদিও আগামী ২৬শে অক্টোবরের শেষ দিন পর্যন্ত তার যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি ছিল, কিন্তু এর পরিপ্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতির অর্থ এই নয় যে তাকে যুক্তরাষ্ট্রে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। এটি একটি প্রিভিলেজ এবং যে কোনো সময় যুক্তরাষ্ট্র সরকার সেই প্রিভিলেজটি বাতিলও করে দিতে পারে। এবং সেই পরিপ্রেক্ষিতে তাকে তার যেহেতু ওয়ার্ক পারমিটটি বাতিল করা হয়েছে, যদিও সেই বিষয়টি তিনি জানতেন না সেই কর্মচারী, ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার সাথে সাথে তার যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা আর নেই। অতএব সেই কারণে অবৈধভাবে বসবাসের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এই তথ্যটি জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। তবে মেয়র মামদানি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এটি যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক ধারার উপর আঘাত এবং তিনি অনতিবিলম্বে এই ভেনেজুয়েলা থেকে আগত এই সিটি হলের কর্মচারী তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা আমাদের গণতন্ত্রের উপর আঘাত, মেয়র মামদানি বলেছেন। এবং তারা বলেছেন যে ভিসা যে অজুহাতটি দিয়েছে ডিপার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি ভিসা ওভারস্টে, সেটি এবং তার কোনো ভিসা ওভারস্টেরও বিষয় নাই এবং তাকে অতীতে গ্রেপ্তার হওয়ার কোনো তার
রেকর্ডে নেই, অতএব তাকে শুধুমাত্র ইমিগ্রেশন কর্তৃপক্ষ গ্রেফতার করেছে জাস্ট তাকে একজন অভিবাসী এই জন্যই তাকে গ্রেফতার করেছে, এবং এটি যুক্তরাষ্ট্রের সকল নাগরিকের জন্য মেয়র মামদানির ভাষায় বিপদ সংকেত, অশনি সংকেত। এটি আমাদের গণতন্ত্রের উপর আঘাত। যুক্তরাষ্ট্রের ট্রেজারার সেক্রেটারি স্কট বিসেন্ট জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যে বাজেট, সেই বাজেটের গড় পর্দায় দেখা যাচ্ছে প্রতি বছর 15% অর্থ লোপাট হয়ে যায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। এর মধ্যে জালিয়াতিও আছে, দুর্নীতিও রয়েছে। এবং এবং তারা বলেছেন যে এই 10% যে বাজেট চুরি হয়, অর্থাৎ বাজেট থেকে অর্থ চুরি হয়ে যায়, তার মধ্যে ফেডারেল বাজেটের যে সেটাই হচ্ছে যে যারা এই বাজেট ব্যবহার করার কাজ, তারা অতিরিক্ত বাজেটে বরাদ্দ রেখে সেটি পরবর্তীতে তারা বিভিন্ন প্রক্রিয়ায় ব্যয় করে ফেলে, যেটি পরবর্তীতে দেখা যায় এই বাজেটেই এটি বরাদ্দ করার কোনো প্রয়োজন ছিল না। এবং তিনি বলেছেন যে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং অফিসের মাধ্যমে, জিএও যেটাকে বলা হয়, যে গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি এই সিদ্ধান্তে এসেছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাতে অতিরিক্ত $500 বিলিয়ন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীকে বরাদ্দ দেওয়ার একটি নির্দেশ পাঠিয়েছেন। এবং তিনি বলেছেন যে ডিফেন্স বাজেটও প্রতি বছর দেখা যাচ্ছে, অর্থাৎ প্রতিরক্ষা বাজেটও যে বরাদ্দ হয়, সেখান থেকেও গত 10 থেকে 20 বছর এই অবহেলার কারণে বিভিন্ন বিষয় এই অর্থ লোপাট হয়ে যায়। এবং সেই জন্য তিনি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়ে তিনি বলেছেন যে এর ফলে যদি এই অর্থ লোপাট না হতো, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাদ্দের ক্ষেত্রে আরো কিছুটা বৃদ্ধি করা সম্ভব হতো, যাতে যুক্তরাষ্ট্রের শক্তি এবং যে শক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে তিনি বলেছেন যে এই অর্থ লোপাট না হলে যুক্তরাষ্ট্রের যে বাজেট ঘাটতি রয়েছে সেটিও হতো না। এবং তিনি এক হিসাবে জিএও থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছেন যে প্রতি বছর গড় পর্যায়ে $233 বিলিয়ন থেকে $521 বিলিয়ন পর্যন্ত অর্থ লোপাট হয়ে যায় বিভিন্ন ধরনের জালিয়াতি। এবং এটি 2018 থেকে 2022 সাল পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত পাওয়া গিয়েছে। এবং বিশেষ করে ইমপ্রপার পেমেন্ট, অর্থাৎ যারা অর্থ পাওয়ার যোগ্য নয় তাদেরকেও অর্থ প্রদান করা হয়েছে জালিয়াতির মাধ্যমে। এবং এর ফলে ট্যাক্স প্লেয়ারদের, অর্থাৎ যারা ট্যাক্স প্রদান করে থাকেন, তাদেরই ব্যয় হয়েছে $2.8 ট্রিলিয়ন। যদিও যুক্তরাষ্ট্রের 2025 সালে যুক্তরাষ্ট্রের বাজেট ছিল ব্যয় বাজেট ছিল $7.1 ট্রিলিয়ন। সেখান থেকে দেখা যাচ্ছে $2.8 ট্রিলিয়নই গড় পর্যায়ে লোপাট হয়ে যায়। সেই হিসাবটিও তিনি দিয়েছেন। এবং এতে ফলে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজেটে $1.8 ট্রিলিয়ন ঘাটতি 2005 সালে। যদি তাই না হতো, লোপাট না হতো, তাহলে অতিরিক্ত এবং এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে ঋণ রয়েছে সেটা 38 ট্রিলিয়ন, এবং সেই 38 ট্রিলিয়ন ঋণের উপরে $970 বিলিয়ন প্রতি বছর সুদ পরিশোধ করতে হয়। কিন্তু সেই অর্থ লোপাট না হলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কিংবা যুক্তরাষ্ট্রের ঋণ এতটা বৃদ্ধি পেত না, সেটাও তিনি বলেছেন। যুক্তরাষ্ট্রের ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি ডিসেম্বর মাসে ছিল 2.7%, যদিও এটি যা নভেম্বর মাসের তুলনায় 0.3% বেড়েছে। 2.4% ছিল নভেম্বর মাসে, সেটি ডিসেম্বর মাসে গিয়ে দাঁড়িয়েছে 2.7%। এবং তাদের মান্থলি পেজ গড় পর্যায়ে প্রত্যেক নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর বেড়েছে 0.3% হারে। এবং অক্টোবর থেকে নভেম্বরে বেড়েছিল 0.1% হারে। অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর 0.1%, নভেম্বর থেকে ডিসেম্বর সেটি বেড়েছে 0.3%, এবং ডিসেম্বর মাসে সেটি গিয়ে দাঁড়িয়েছে 2 ইনফ্লেশন, যেটি 2.7%। অর্থাৎ অক্টোবর মাসে ছিল 2.3%। তবে এই বৃদ্ধির কারণ হচ্ছে, মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণ হচ্ছে হাউজিং সেক্টরে কিছুটা ব্যয় বৃদ্ধি বাড়ি কেনার ক্ষেত্রে। এবং আরেকটি দেখা যাচ্ছে যে ফুড প্রাইস, খাদ্যদ্রব্যের মূল্য 0.7% হারে বেড়েছে ডিসেম্বর মাসে নভেম্বর মাসের তুলনায়। এবং এনার্জির খরচ, বিভিন্ন জ্বালানির বাবদও ব্যয় বেড়েছে 0.3%। যদিও
তেলের মূল্য কিছুটা কম রয়েছে, $3.3 নিচে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রায় 26টি স্টেটে প্রতি গ্যালন তেলের মূল্য $3 নিচে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মুদ্রাস্ফীতি গিয়ে ঠেকেছে 2.7%। নিউ ইয়র্কের গভর্নর হোকুল আজ সন্ধ্যায় তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণে নির্দেশনামূলক কিছু বক্তব্য দিয়েছেন, এবং তিনি কিছু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতাদের কিছু বিলের কথা স্মরণ করেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিল ছিল চাইল্ড কেয়ার সাপোর্ট, যেটি তিনি কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন। মেয়র মামদানি যে সিগনেচার প্রজেক্ট, অর্থাৎ নির্বাচনে অংশ নিতে মেয়র মামদানি যে বিষয়টির উপর সবিশেষ গুরুত্ব দিয়েছিলেন, সেটি হচ্ছে চাইল্ড কেয়ার সুযোগ সুবিধা প্রদান, এবং গভর্নর তাতে সম্মত হয়েছেন, এবং তিনি বলেছেন যে অন্তত পক্ষে 2 বছর নিউ ইয়র্ক সিটির যে চাইল্ড কেয়ার বাবদ যে ব্যয়, সেটি স্টেট বহন করবে। সেই কথাটি তিনি আজকে উল্লেখ করেছেন, এবং সেই বাজেট বক্তৃতার সময় গভর্নরের আশেপাশে ছিলেন মেয়র মামদানি, এবং তিনি দাঁড়িয়ে গভর্নরের এই প্রস্তাবকে সমর্থন করেছেন, এবং তার সাথে অনেকেই দাঁড়িয়ে গভর্নরের প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে গভর্নর স্টেট অফ দ্য ইউনিয়ন আরেকটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে যে বাড়ির যারা ভাড়াটিয়া রয়েছেন তারা ভাড়া দিয়ে যান, কিন্তু ল্যান্ডলর্ডরা যখন ভাড়া পরিশোধ করেন না ইউটিলিটি কোম্পানিগুলো এসে যে কাজটি প্রথমে করে, সেটি হচ্ছে তারা বাড়ির পানি এবং গ্যাস লাইন কেটে দেয়। কিন্তু এতে যারা ভাড়াটি আছেন তারা বাড়ির ভাড়া পরিশোধ করলেও তাদের করণীয় কিছু থাকে না। গভর্নর হোকুল সেই অবস্থাটির পরিবর্তন করতে চাচ্ছেন। তিনি আজকে প্রস্তাব করেছেন, এখন থেকে যদি কোনো বাড়ির মালিক তাদের ভবনের রেন্ট এবং ভবনের ইউটিলিটি বিল, অর্থাৎ পানি এবং গ্যাস বিল কিংবা ইলেকট্রিসিটি বিল পরিশোধ না করে থাকে, ইউটিলিটি কোম্পানিগুলো যেন সেই ভবনের ইউটিলিটি লাইন কেটে না দেয়, সংযোগ কেটে না দেয়। তার পরিবর্তে তারা তাদের পাওনার জন্য সেই ভবনের উপর লিন বসিয়ে দিতে পারে। এতদিন পর্যন্ত বাড়ির মালিকরা ভাড়াটিয়ার থেকে ভাড়া সংগ্রহ করলো, দেখা গেছে অনেক ক্ষেত্রে তারা সেই ইলেকট্রিসিটি কিংবা ইউটিলিটি কিংবা পানির বিল পরিশোধ করেন না, এবং সেই ইউটিলিটি কোম্পানিগুলো এসে সেই ভবনের পানি, গ্যাস লাইন এবং ইউটিলিটি কেটে দেন। সেটি আর এখন থেকে হবে না, এমনই প্রস্তাব করেছেন গভর্নর। তিনি বলেছেন যে বাড়ির পাওনা আদায় করার জন্য বাড়ির উপর লিন বসিয়ে দিতে পারেন সেই ইউটিলিটি কোম্পানিগুলো, এবং সেটিও তার আজকে স্টেট অফ দ্য ইউনিয়ন বক্তৃতা ছিল। আরেকটি বক্তব্য তিনি রেখেছেন, সেটি নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য যাতায়াতের ব্যবস্থা উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমটিএ কর্তৃপক্ষ জানিয়েছিল যে কিছুদিন আগে তারা জানিয়েছে, বিশেষ করে কনজেশন প্রায় টোলের মাধ্যমে যে অর্থ আদায় করা হচ্ছে, সেই অর্থে নিউ ইয়র্ক সিটির সাবওয়ের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা সেকেন্ড এভিনিউ লাইন যেটি রয়েছে, এখন সেটি 96 স্ট্রিট পর্যন্ত, সেই 96 স্ট্রিট থেকে সেটি হারলেমে 125 স্ট্রিট পর্যন্ত সম্প্রসারণ করা হবে, এবং সেটিও গভর্নরের প্রস্তাবে ছিল আজকে এবং এটি ইতিমধ্যেই এমটিএ কর্তৃপক্ষ প্রায় $1 বিলিয়ন বেশি বরাদ্দ করেছে প্রাথমিক কাজ শুরু করার জন্য। 96 স্ট্রিট কিউ লাইন যেটি এখন চলে, সেকেন্ড এভিনিউ লাইন সাবওয়ে 2017 সাল থেকে যেটি শুরু হয়েছে, সেই সাবওয়ে লাইন সেটি সম্প্রসারণ করা হবে 125 স্ট্রিট পর্যন্ত। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস নিউ ইয়র্ক সিটির কিছু ভাড়াটি এবং মেয়র মামদানির যে উদ্যোগ আদালতে থমকে গিয়েছে, যদিও সেই উদ্যোগ হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির প্রায় 5,000 রেন্ট স্টাবলিশড অ্যাপার্টমেন্টের যিনি মালিক, তিনি ব্যাংক্রাপসি ফাইল করে তিনি এই প্রায় 5,000 অ্যাপার্টমেন্ট যেগুলোর অবস্থা খুবই শোচনীয়, সেগুলি দ্রুত $457 মিলিয়ন আরেকটি কোম্পানির কাছে বিক্রি করে দিতে চাচ্ছেন, স্যাটার্ন প্রপার্টি। সেটি যাতে তিনি করতে না পারেন, সেই ল্যান্ডলর্ড যে 5,000 ভবনটি অ্যাপার্টমেন্ট সহ বিক্রি করে দিতে চাচ্ছেন, সেই 5,000 অ্যাপার্টমেন্ট তিনি যাতে সেটি না করতে পারেন, সেই জন্য নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস আজকে পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং তিনি আদালতের কাছে একটি নোটিশনামা ফাইল করেছেন, যে ফাইলে বলা হয়েছে যে এই অ্যাপার্টমেন্ট গুলো এখন বিক্রি করা যাবে না যতক্ষণ পর্যন্ত নিউ ইয়র্ক সিটির যে মেয়র এবং ভাড়াটিয়াদের যে সম্মিলিত আইনি উদ্যোগ সেটি শেষ না হয়, এবং অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তার সেই আইনি
কর্মকাণ্ডে সম্পূর্ণ সহায়তার নিশ্চয়তা দিয়েছেন এবং সেই জন্য $451 মিলিয়ন এই ভবনগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন পিনাকল প্রপার্টি, যাদের বিরুদ্ধে ভবনগুলোর করুণ অবস্থা জন্য দায়ী করা হয়েছে। 5,000 অ্যাপার্টমেন্টের মতো সেখানে রয়েছে, তারা সেগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন সামিট প্রপার্টিজ বলে একটি প্রতিষ্ঠানের কাছে। নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একটি ইসরায়েল সমর্থক গ্রুপ, তাদের নাম হচ্ছে বেটার ইউএস। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আরব এবং মুসলমানদের বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং এই জন্য নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল সেই সংগঠন, প্রো ইসরায়েলি সংগঠন বেটার ইউএস এর বিরুদ্ধে তাদের তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদও জানিয়েছেন নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল টিশা জেমস। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছে জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং মিয়ামদ আফজাল। জনাব মিয়ামদ আফজাল, আপনাকে শুভেচ্ছা। আপনাকে আজকে খুব ফ্রেশ মনে হচ্ছে এবং ইব্রাহিম চৌধুরী খোকনকে খুব এক্সস্টেড মনে হচ্ছে, জানি না, মনে হচ্ছে জাস্ট রিভার্স, বোথ ইজ রিভার্স। ইব্রাহিম সাহেব, আপনার সব ঠিক আছে তো? সবসময় ঠিক থাকে, আপনি কিভাবে দেখতেছেন এটা হলো বিষয়, মানে আপনার দৃষ্টির মধ্যে এটা আমার সবসময় সবকিছু ঠিক আছে না, আপনাকে আজকে মনে হচ্ছে খুব উত্তেজিত অবস্থার মধ্যে। কোনো উত্তেজিত না, আমি খুব ঠান্ডা আছি। আমাকে উত্তেজিত পরিবেশ পরিস্থিতি আমাকে উত্তেজিত করে তুলে, আশা করি সেই ধরনের কোনো কারণ আজকে সৃষ্টি হবে না। না, অনেক ভিউয়াররা অনেক সময় কমপ্লেইন করেন যে আপনাকে নাকি অলওয়েজ একটা টেনশন মনে হয়। সো আই ডোন্ট নো হোয়াট ইজ। কোনো টেনশন না, কোনো টেনশন না। আপনার আপনার ভিউয়ারদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা, ভালোবাসা ওনাদের, কিন্তু আপনার কিছু লোক, মানে এখানে আপনারও কোনো ভূমিকা আছে কিনা এইসব নিয়ে আলোচনা অন্য সময় করা যাবে। হাসান ভাই চলে আসছেন, সুতরাং আমরা আলোচনার দিকে যাই। ওকে, সো প্রথমে জানতে চাই যে ব্রঙ্কসে কি হয়েছে আপনার? ব্রঙ্কসে যে একজন বাংলাদেশিকে গুলি করা হয়েছে গতকালকে, সো এই বিষয়ে কি, মানে? জি, ধন্যবাদ। আমার এটা জানার জন্য শুক্রবার রাতে আমাদের পরিচিত একজন তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করতে দিচ্ছেন এবং তিনি এই নাম প্রকাশে ভয় পাচ্ছেন। তিনি ক্যাব চালান এবং এটা উবার, তিনি প্যাসেঞ্জার পিক আপ করতে গেছেন। এটা ব্রঙ্কসের 166 এবং লিঙ্কন বাই রংপুর স্ট্রিট, আমি ঠিক জানি না, আপনারা চিনবেন। সেখান থেকে তিনি প্যাসেঞ্জার উঠানোর সাথে সাথে হঠাৎ করে তিনি যখন বেরিয়ে আসছিলেন পার্কিং লট থেকে, তখন এই পেছনের আসনে বসে একজন যাত্রী তিনি লাইভ করতেছিলেন, তার উপর লেজার দিয়ে শুট করা হয়। এই শুটের আওয়াজ যখন শুনলেন, তখন এই গাড়ির কাঁচ ভাঙ্গা তার একদম পাশে দিয়ে মানে গুলি চলে গেছে এবং খুব দ্রুত আর অন্যান্য গুলাগুলি আসার আগে এই চালক বুদ্ধি করে হোক আর প্রাণের তাড়না হোক, তিনি যেদিকে মোড় দেওয়া সেদিকে না দিয়ে উল্টা দিকে মোড় নিয়ে দ্রুত সেখানে ত্যাগ করেন এবং পরে দেখা গেল যে এই একদম লেজার পয়েন্টিং এর মাধ্যমে এই লাইভ করা যাত্রীকে লক্ষ্য করে গুলি করেছে। মাত্র হয়তো 1-2 ইঞ্চির জন্য আমাদের এই ছেলেটি প্রাণে বেঁচে যান এবং তার যে ট্রমা গেছে এটা পুলিশে রিপোর্ট হয়েছে এবং সর্বশেষ তথ্য হচ্ছে যে যেহেতু সম্ভবত ওনার কথাবার্তায় বোঝা গেল যে তারা আইডেন্টিফাই করতে পেরেছে পুলিশ কারা, কিন্তু এখনো কোনো গ্রেফতার নাই। কিন্তু এবং গাড়ির বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। এই মানুষ আজকে শুক্রবার থেকে আজকে 3-4 দিন সে কাজেও যায় নাই এবং এটা খুবই ডেঞ্জারাস একটা এলাকা হয়ে গেছে ব্রঙ্কস। এবং আমাদের অনেক ভাই এই ধরনের ক্যাব চালানোর সাথে জড়িত আছেন, নানা রাইড শেয়ারে কাজ করেন, সবাই একটু সতর্ক থাকবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। এটা নিউ ইয়র্কের মানে এটা কি ন্যাশনাল গার্ড আসতে হবে নাকি এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ এবং ন্যাশনাল গার্ড আসলে বা এই ধরনের কোনো উদ্যোগ নিলে আবার কোনো মহলে একটু উষ্ম দেখা যায়। তো এইসব, কিন্তু আমাদের লোকজনের তো প্রাণে বাঁচতে হবে। তাই আমি এটা এই উৎকণ্ঠা এবং আমাদের সবাই যেন নিরাপদে থাকেন এই আহ্বান আমি জানাতে চাই। এটা হয়তো অনেক বিকল্প পথও আছে, কিন্তু আমাদের একটা প্রাণ যখন জ্বলে যায় আমাদের কাছে মানে অনেক বিকল্প নিয়েও আমাদের চিন্তার সুযোগ থাকে না। তো আমি মনে করি আমাদের এই যে সন্তানটি, এটা আমাদেরই পরিচালিত একটা মহলের, সে খুব লাকি, প্রাণে বেঁচে গেছে। এর এক সপ্তাহ আগে আমরা জানি ব্রঙ্কসে আরেকজন
কৃষ্ণাঙ্গ, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। হুম। তো এই যে একের পর এক ঘটনা ঘটলে আমাদের এই কর্মজীবী ভাইরা কেমনে কাজ করবে? আবু তাহের সাহেব, আমরা নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশ প্রশাসন কাছে আবার দাবি জানাতে পারি, এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানাতে চাই। জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবং আসলে ব্রঙ্কসের বিশেষ করে খুব ভায়োলেন্ট মনে হচ্ছে গত কিছুদিন থেকে ব্রঙ্কসের আইন শৃঙ্খলা সিচুয়েশন। আমরা আশা করি কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন এবং ব্রঙ্কসে বিগ বাংলাদেশি কমিউনিটি। এবং আপনি জানেন যে পুলিশ অফিসার দিদার যে মারা গেলেন, তিনিও ব্রঙ্কসের বাসিন্দা ছিলেন। যদিও এটা ম্যানহাটনে ঘটনা ঘটেছে, বাট হি ইজ অলসো ব্রঙ্কস রেসিডেন্ট। নাজমুল হাসান কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়? না, আমি বলতে চাচ্ছিলাম সেটা না, আমি একটা ব্রেকিং নিউজ দিতে চাচ্ছিলাম, জি। অপেক্ষা করতেছিলাম আমি। এটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের বরাত দিয়ে, যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে স্যাংচুয়ারি স্টেট যেগুলি আছে সেগুলিকে কোনো প্রকার সাহায্য দেবে না ফেডারেল সরকার। কারণ তারা বিভিন্ন দেশের ক্রিমিনাল এবং মার্ডারদেরকে আশ্রয় দেয় এবং তাদের অর্থ যোগান দিয়ে থাকে, যা আমেরিকান নাগরিকদের জীবন বিপন্ন করে তুলছে। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই কথাটি, যে নো কান্ট্রি ক্যান অ্যাফোর্ড টু টেক মিলিয়ন্স অফ পিপল, পে ফর দেয়ার এডুকেশন, their healthcare, their hospitals. Many of those people are murderers. Starting February 1, we are not making any payments to sanctuary cities because they do everything possible to protect criminals at the expense of American citizens. State Department এর বার্তা এটা। সো আসলে এর আগে তো উনি $10 বিলিয়ন আপনার কাট করলেন, এখন আবার সেঞ্চুয়ারি সিটি কোনো গ্রান্টই দেবেন না। সো হাউ দিস সিটি সার্ভাইভ করবে কীভাবে এগুলো? এনি আইডিয়া? নিউ ইয়র্ক সিটি যদি ফেডারেল গভর্নমেন্টকে আপনার ট্যাক্স দেওয়া বন্ধ করে তখন কী হবে? নিউ ইয়র্ক সিটি কি সেই পাল্টা ব্যবস্থাটা নিতে পারবে? শিকাগোকে নিতে পেরেছে, অন্য শহর কি পারে? New York City, Trump declared that he will not give any kind of federal grant the city who are sanctuary city. So New York City will lose a lot of money. Well, he's totally wrong because no non-citizens can get those kind of aids. When you apply for Social Security, you have to prove citizenship or green card, right? When you apply for Medicaid, you have to prove your legal status. So under no circumstances, especially in New York State, does one get aid if you're not legal. Yeah. So that is totally wrong. All right. Okay. So we'll discuss a little bit later. Mr. Yes. Garth, he's a rabbi and also very old, very known community activist. Okay, Yes. we'll talk to you a little bit Yes. later. জনাব মেহমুদ আফজাল, আপনার কাছে যাই একটু, আপনার কাছে জানতে চাই যে আমাদের মহান প্রেসিডেন্ট, ওই যে আপনার পাশে বসে আছেন যিনি, আমাদের ইব্রাহিম সিদ্দিক কুমার সাহেব, মহান প্রেসিডেন্টের প্রবক্তা। আপনি কি ইব্রাহিম চৌধুরীকে মাঝে মাঝে একটু ওই ডেভিড লেটারম্যানের মতো, যে আমাদের কয়েকজন দুই বাঙালিকে মানে খোঁচা মারতো, তো আপনি কি আজকে ডেভিড লেটারম্যান আর ওরা আমাদের সেই ইব্রাহিম চৌধুরীকে সেই বাঙালির ভূমিকা নিয়ে আসছেন? না, উনি সহজ কথা, সোজা কথা বলতে পারেন না। উনি দেখেন আগে ব্রঙ্কসের ঘটনা বলতে গিয়ে উনি অনবরত মানে স্ট্রেট ঘটনাটি না বলে উনি অনবরত খুঁজাখুঁজি করতেছেন এবং ওই আপনি ওনাকে একটু ব্রেক দিতে হবে মাঝে মাঝে। ওনার স্ক্রিপ্ট পড়তে কিংবা দেখতে সমস্যা হতে পারে, কারণ মাঝে মধ্যে চশমা, উনি কালকেই বলেছেন যে চশমা তো উনার কালো হয়ে যায় এবং রাতে উনি কালো চশমা পরে বসেন। এটাতে আরো একটা মানে আজব বিষয়। না, এটার উপর আলো পড়লে অটোমেটিক্যালি কালো হয়ে যায়, বুঝছেন? আচ্ছা। সো যাই হোক, মেহমুদ আফজাল আপনার কাছে যাই। সো প্রেসিডেন্ট ট্রাম্প উনি $2000 করে দেওয়ার কথা বলেছিলেন, বা এটা নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে। কালকে নিউ ইয়র্ক পোস্ট একটি রিপোর্ট চেপেছে এটার উপর। হোয়াট ইজ দ্য লেটেস্ট? মানুষ কি এই $2000 করে পাচ্ছে? যারা নতুন সন্তান যারা পাবে তাদের জন্য, না সবার জন্য এটা? আসসালামু আলাইকুম। আজকের প্যানেলিস্ট, টাইম টেলিভিশনের অজস্র দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। প্রথমত হলো $2000 উনি যে প্রমিস করছিলেন দিবেন, এটা তো উনি ভুলেই গেছেন। গতকাল নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক আই থিংক টেইলর ফেজার প্রশ্ন করছিলেন যে আপনি কি $2000 দিবেন বা কবে দিবেন? উনি বলতেছেন আমি কি এটা বলেছিলাম, আসলে কি আমি বলছি? তারপরে আবার ফেরত এসে বলতেছেন
যে হ্যাঁ আমি বলছি তাহলে কবে দিবেন সেটা? তো বলে না, আমি এই বছরের শেষের দিকে দিব। তো এই বছর এখন চিন্তা করে দেখেন যে এত বড় একটা প্ল্যান, যেখানে মনে করা হচ্ছে যে উনি $2000 করে পার ফ্যামিলিকে দিবেন, এটা কোনো চাইল্ডের বিষয় না। এটা হচ্ছে যে বিকজ অফ দি ট্যারিফের কারণে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যারিফ বলতে আমরা সোজাসুজি কি বুঝি, এত একাডেমিক আলোচনায় না যাই অথবা ইকোনমিক্স এর ভাষায় যদি না বলি, একবারে সহজ করে বোঝাতে হলে ট্যারিফটা কে পেপার। ট্যারিফ মানে আমার জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। তো এতে কি হয়েছে, যেমন মনে করেন আমেরিকার ইম্পোর্টাররা যারা আছে, তারা যে বাইরে থেকে জিনিসটা ইম্পোর্ট করে, উনি তো আর চায়নার উপরে ট্যারিফ পালাইছে মানে তো উনি চায়নার উপরে ডাইরেক্ট পালান নাই। তো যারা চায়না থেকে জিনিস ইম্পোর্ট করে, ইম্পোর্টারদের উপর 25% ট্যারিফ উনি পালান। তো পালানোর পরে কি দাঁড়ায় সেটা হচ্ছে যে মনে করেন একটা জিনিস $100 দিয়ে নিয়ে আসছে, উনি 25% ট্যারিফ বসাইয়া দিলেন চাইনিজ আইটেমের উপরে, তাইলে এই জিনিসটা $125 দিয়ে যদি ওটার কস্ট হয় চায়নাতে $100, আমেরিকা ইম্পোর্টাররা 25 এক্সট্রা দিয়ে ইম্পোর্ট করে 125, তারা এখানে কিছু প্রফিট করে, ধরেন যদি 25 করে তো এটা হবে 150। আবার যদি তখন এটা আবার রিটেলার কাছে উনি 150 দিয়ে বিক্রি করলে, রিটেলার যদি আরো 25% এখানে অ্যাড করে, তাহলে জিনিসটার দাম দাঁড়ায় যায় $175। তা আলটিমেটলি এই পয়সাটা কে পে করতেছে? দ্য মানি ইজ গোয়িং আউট অফ দি আমেরিকান পিপল। সো উনি বলছেন যে যেহেতু আমেরিকান পিপল এভাবে এক্সট্রা পে করছে, আমি $2000 করে এই ট্যারিফস যেটা কালেক্ট করছি সেটার থেকে $2000 করে দেব। এখন উনি বলছেন যে, এখন দেখা গেছে যে উনি দিবেন বলছেন, এখন আবার অস্বীকার করছেন যে আমি বলছি কি বলছি না কনফিউজ, পরে আবার স্বীকার করছেন যে দেব। কখন দিবেন প্রশ্ন করলে উনি বলছেন যে আমি এই বছরের শেষের দিকে দেব। এই বছরের শেষের দিকে মানে কি, আমার মনে হয় যে একটা টুপ দিলেন যে এখানে মিড টার্ম হচ্ছে নভেম্বরে, হয়তো বা এর আগে উনি দিতেও পারেন, আই এম নট শিওর। যদি দেন হয়তো উনার যদি আমেরিকানরা হয়তো মনে করবে উনি কিছু একটা দিচ্ছেন, এটার জন্য হয়তো এটা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে এই ট্যারিফের কারণে কি হয়েছে? এখানে ট্যারিফের কারণে অলরেডি 1000 lawsuit has been filed against this government regarding tariffs, এবং এটা হচ্ছে গত মে মাসে কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড এই ট্যারিফস এগেইনস্টে রায় দেয়। তারপরে অগাস্ট মাসে ফেডারেল সার্কিট কোর্ট এই ট্যারিফের এগেইনস্টে রায় দেয়, এবং গত শুক্রবারে কিন্তু এটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায়। গত শুক্রবারে কিন্তু সুপ্রিম কোর্ট এটার ব্যাপারে রায় দেওয়ার কথা ছিল। উনি আশঙ্কা করছেন, আমি জানি না, আগে থেকে উনি বলছেন যদি সুপ্রিম কোর্ট আমার এগেইনস্টে ট্যারিফের এগেইনস্টে রায় দেয় তাহলে উইল বি স্ক্রুড আপ, মিনিং উনিও ভয় করছেন সুপ্রিম কোর্ট হয়তো বা ওটার এগেইনস্টে রায় দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে কি ঘটবে? এটা রায় দিলে হচ্ছে যে যে পরিমাণ ট্যারিফস উনি এ পর্যন্ত কালেক্ট করছেন সেটা ফেরত দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ফেরতটা কাকে দিবেন? ফেরত কেউ মনে করতেছেন এই ট্যারিফের পয়সাটা ফেরত দিবেন ইম্পোর্টারকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইম্পোর্টারকে দিবেন কেন? এটা তো পে করছে আমেরিকান পিপল, যারা কাস্টমার কনজিউমার যারা, তারা এটা পে করছে। যদি সুপ্রিম কোর্ট এটাকে ওভারটার্ন করে তাহলে আমি মনে করি এই টাকাটা যত টাকাই উনি কালেক্ট করছেন এটা যেন আমেরিকান পিপলদেরকে দিয়ে দেওয়া হয়। এবং এটা যদি দেখা যায় যে না, আমি জানি না, কোর্ট যদি ন্যায় বিচার করে কোর্টের নিশ্চয়ই একটা অবজারভেশন থাকবে এই টাকা কাকে দিতে হবে। কারণ আমরা ভিজিবলি দেখছি যে এটা ইম্পোর্টার পে করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমেরিকান কাস্টমাররা পে করছে। সুতরাং যদি এটা ওভারটার্ম করে তাও আমরা $2000 করে পাওয়ার দাবিদার। যদি এটা নাও করে, প্রেসিডেন্ট যেহেতু প্রমিস করছেন উনার ট্যারিফের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে, যদি সুপ্রিম কোর্ট এটা ওভারটার্ন নাও করে এই টাকাটা যেন আমরা পাই, আমরা আমেরিকান ফ্যামিলি যারা আছে মিডল ইনকাম এবং লো ইনকাম। এখন দেখা যাক কি হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এত বড় একটা প্ল্যান, দেখা গেছে যে উনি এক বছরে যে গত সেপ্টেম্বর পর্যন্ত $90 বিলিয়ন উনি আদায় করছেন, এবং আরো 3 মাসে যদি ধরি আর অর্ধেকতে ধরেন $150 বিলিয়ন উনি অতিরিক্ত ট্যারিফ আদায় করছেন। কিন্তু উনি যেভাবে প্রমিস করছেন যে মিডল ইনকাম লো ইনকাম পিপলদেরকে $2000 করে উনি দিবেন, তাহলে টাকা লাগে $600 বিলিয়ন। এই টাকাটা উনি কোত্থেকে পাবেন? সো এটাও একটা প্রশ্ন। সুতরাং দেখতে হবে উনি কি করেন আর কি। থ্যাংক ইউ সো মাচ। সো আপনি উনি যে ভুলে গেলেন, বললেন যে আমি ভুলে গেছিলাম, বলছিলাম যে এটা নাজমুল ভাই, ইজ ইট এ আনসার বাই এ প্রেসিডেন্ট?
আমেরিকান প্রেসিডেন্টকে যারা ফলো করতেছেন উনি তো এরকমই করেন। উনি তো এটা তো ওনার স্বভাবজাত একটা ব্যাপার। ও বলে আমি দিয়েছিলাম নাকি, আমি বলেছিলাম নাকি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওকে দেখতেছি এই। আর আরেকটা But হলো যে জোরান, এখানে যে বিষয়টা মূলত আমার কাছে যেটা মনে হয় যে সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথাটা এই যে ট্যারিফ থেকে পাওয়ার অর্থ দিবেন, এইটা আমার কাছে মনে হয় একটা একটা ছিল, মানে টোপের মতো ছিল, যাতে মানুষ ক্ষুব্ধ না হয়, মানুষ না হয়। এখন তার মানুষ ট্যারিফ নিয়ে খুব একটা মাথা টাথা ঘামায় না। জিনিসপত্রের দাম বাড়ছে, বিশেষ করে চীন থেকে আমদানি করা জিনিসপত্র অনেক কিছু বেড়েছে, তো মানুষ সহ হয়ে গেছে। এটাই বোধহয় প্রেসিডেন্ট ট্রাম্প মানে মনে করেছিলেন যে এটা মানুষ সহ হয়ে যাবে। অতএব তবে কিছু কিছু পণ্যের দাম কিন্তু আগের তুলনায় অনেকটা স্থিতিশীল আমি বলবো। তার মধ্যে একটা হচ্ছে ডিম। নিউ ইয়র্ক শহরে এখন ডিমের মহোৎসব চলছে। 3 ডজন ডিম $5 বিক্রি হচ্ছে। ইব্রাহিম চৌধুরী যদি নিউ জার্সি থেকে টোল দিয়ে আসতে চান নিতে পারেন। ডিম না, ডিমটা খুব জরুরি। না, মানে আমি এই প্রথম যখন সংখ্যা মানে প্রকাশ করা হয়, এই ডিম নিয়েই করা হয়েছিল, এটা খুব জরুরি। এটা দামটা যে কমেছে, এটা অবস্থাটা এমন করা হয়েছে যে এটার কারণটাও একটা আছে অবশ্য। সেটা হচ্ছে দরের ভিত্তিতে ডিমগুলো আমদানির জন্য কন্ট্রাক্ট সাইন করা ছিল তখন। সেই কন্ট্রাক্ট বাস্তবায়ন করতে করতে তো কয়েক মাস লেগে যায়। এই কয়েক মাস প্রথমে লাগার উনি পরে না, এটা উনি ক্ষমতায় আসার পর হঠাৎ করে মুরগের মরক লেগেছিল। অনেকেই একটা একটা কমেন্ট্রি পড়ছিল একজন, যে উনি যেভাবে করছেন, এতে বইয়ের মধ্যে যে সারা যুক্তরাষ্ট্রে যে বইয়ের যে বন্যা সৃষ্টি হয়েছিল, যে মুরগের উপর পড়েছিল কিনা, কারণ মুরগের লেগে হাসান ভাই আমার জানা তথ্য মতো ওই একদিনই বাজারে গেছেন যেদিন জিমের দাম বাড়ে। এরপরেও হাসান ভাইকে আমি কোনোদিন গ্রোসারিতে দেখি নাই, আগেও দেখি নাই। হাসান ভাই তো নিউ জার্সি থাকেন না, আপনার এলাকায় থাকেন না, তা আপনি কেমন দেখলেন উনি গ্রোসারিতে গেল না? কিন্তু কমিউনিটিতে কারা কোন সময় গ্রোসারিতে জানতাম, আমরা খবর রাখি। আচ্ছা, আমার কাছে শুনি। আমি তাহের ভাই, আমার তো মনে হয় এই ডিমের দাম কমার পিছনে আওয়ামী লীগ এবং বাংলাদেশের বিরোধী দলের হাত আছে। এটার কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হচ্ছে, বাংলাদেশের গভর্নমেন্ট থেকে লোক আসা শুরু হবে আমেরিকায়, ডিম মারতে হবে, তো দাম হইলে তো মারা যাবে, এটাও একটা কারণ হতে পারে। হাসান ভাই, আপনার কাছে যাই, প্রথমে জানতে চাই ইরান সিচুয়েশন। আপনি জানেন যে ইটস এ সিভিয়ার সিচুয়েশন এবং আন্দোলন দিনে দিনে তুঙ্গে উঠছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আন্দোলনকারীদের সাথে থাকবেন, সাহায্য, হেল্প ইজ অন দ্য ওয়ে। সো এখন অনেকের প্রশ্ন যে যুক্তরাষ্ট্র কিভাবে আন্দোলনকারী যারা তাদের সাহায্য করবে বা করতে পারে, আপনার কি মনে হয়? ভাই ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। অবস্থা আসলেই খুব জটিল। ইরানে এই 46 বছরে 1979-এর ইসলামী বিপ্লবের পরে অনেকবারই বিদ্রোহ বিক্ষোভ হয়েছে, এটা প্রথম নয়। জি, ইনফ্যাক্ট 3 বছর আগে 2022 সালে যখন মাসা আমিনিকে নিয়ে, হয়তো মনে থাকতে পারে, মাসা আমিনি নামে একটি তরুণী মাথায় চুলের হিজাব পরেনি বলে তাকে ধরে নিয়ে গেছিল, এবং 3 দিন পরে তাকে পুলিশ হেফাজতে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই ঘটনার পরে সারা দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, এবং আমরা ভেবেছিলাম এই বুঝি গেল। পশ্চিমা থেকে বারবারই ভাবা হয় যে এই বুঝি গেল, ধাক্কা দিলে পড়ে যাবে, কিন্তু এই 46 ইয়ার্স গেল, এখনো তারা যায়নি। মনে রাখতে হবে যে ইরান এমন একটা দেশ যে দেশের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বেশি স্যাংশনস আরোপ করা আছে, নিষেধাজ্ঞা জারি করা আছে। এটা ব্যবসা করতে পারে না, বাণিজ্য করতে পারে না, কিনতে পারে না, বিক্রি করতে পারে না। একটা সত্যিকার নাবিশ্বাস অবস্থায় দেশটা আছে। ফলে অর্থনীতি, আগে আমি বুঝিয়ে বলেছিলাম, অর্থনীতি খুবই খারাপ একটা অবস্থা আছে এই মুহূর্তে ইরানের। লোকের ক্রয় ক্ষমতার বাইরে জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য, রিয়েল ভ্যালু কমে গেছে। এর ফলে স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে বিক্ষোভ। সবচেয়ে বড় বিক্ষোভ তরুণদের মধ্যে। ইরান এমন একটা দেশ যার 60% লোক হচ্ছে বয়স 35-এর কম। 60% যার বয়স, মানে প্র্যাকটিক্যালি জেনজি বলতে যা বোঝাই আমরা, তারা হচ্ছে ইরানের বৃহদাংশ। এবং তাদের মধ্যে একটা বড় অংশ, অলমোস্ট 40%, কোনো কাজকামও নেই, বেকার, শহরে এবং গ্রামে দুখানেই। এই অবস্থায় বিক্ষোভটা গড়ে উঠেছে। এই বিক্ষোভের মূল ফোকাসটা হচ্ছে কি জানেন, ইন্টারেস্টিংলি আমাদের বাংলাদেশের সঙ্গে তুলনীয়। ইজ্জাত বলছে ওরা। আমরা বলেছিলাম ডিগনিটির লড়াই, আমাদের ইনসাফের লড়াই, এরা বলছে ইজ্জতের লড়াই। মানেটা কি?
এই বিপ্লব যখন হয় 1979-এ সবাই সমর্থন করেছিল, এমনকি কমিউনিস্টরাও লড়াই করেছিল। তখন বলা হয়েছিল যে শাহ আমলে আমাদের মৌলিক অধিকার লুণ্ঠিত হয়েছে। শাহ আমলে একদল লোক, শাহের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ পরিবারবর্গ লাভবান হয়েছে, সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়েছে। এক, আর 2 নম্বর রাজনৈতিক নিষ্পেষণ। শাহের আমলে একটা গোপন পুলিশ নাম ছিল সাবাক। সাবাক যে কোনো সময় যে কাউকেই রাত্রেবেলা তুলে নিয়ে যেতে পারতো। কেজিবির চেয়েও ভয়াবহ একটা গোপন পুলিশ। আশা করা হয়েছিল যে ইসলামী বিপ্লবের পরে এই গুলি থাকবে না, কিন্তু খোমেনি ক্ষমতা আসার প্রায় লিটারালি 1 মাসের মধ্যে তিনি সাবাক বদলে সাবামা বলে আর এক সংগঠন করে, যার একই কাজ, নাম বদলে সাবাকের কাজটি করা শুরু করলো। প্লাস রেভলিউশনারি গার্ড, যাদের একটাই কাজ কেউ মুখ খুললে খপ করে থাকে ধরা। এর উপর আছে কি নৈতিক পুলিশ, মোরালিটি পুলিশ। তারা ঘুরে বেড়ায় কখন কোন লোকের দাড়ির পরিমাণ কম, কার মাথায় চুল নেই, কে আওয়াজ করে গান গাইছে, কোথায় রেডিওতে গান বাজছে, ইত্যাদি ইত্যাদি। এই নৈতিক পুলিশের কাজ। এই একটা অসহনীয় অবস্থার মধ্যে আমরা দেখেছি গত 40 বছরে 35 বছরে অ্যাটলিস্ট 6বার বড় আকারের বিপ্লব ঘটেছে। তাহলে এইবার যে ঘটছে আমরা বলছি ভিন্ন। কি কারণ? তার মূল কারণ 2টা। একটা হচ্ছে যে এত খারাপ কখনো হয়নি ইরানের ইকোনমি। অনেক বড় দেশ ইরান, কিন্তু বড় দেশ, ধনী দেশ, তেলে সমৃদ্ধ দেশ, কিন্তু এত খারাপ ইকোনমিক অবস্থা ইরানের গত 50 বছরে 35 বছরে ঘটেনি। এটা একটা কারণ। আর 2 নম্বর, ইরান রাষ্ট্র হিসাবে এখন তার দুর্বলতম অবস্থায় আছে। আপনারা জানেন কি ঘটেছে গত 2 বছরে ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে। ইরানের প্রধান বন্ধু ছিল কে? সিরিয়ার আসাদ, সরকার বাতিল হয়েছে। বড় বন্ধু ছিল আমাদের লেবাননে হেজবুল্লাহ, তারা প্র্যাকটিক্যালি ডিসেমেটেড, তারা মানে প্রায় নিশ্চিহ্নের মুখে তারা পড়েছে। এবং অফকোর্স ওয়েস্ট ব্যাংকে আমরা দেখেছি সেখানেও ইরানপন্থীরা এক কোণঠাসা হয়ে পড়েছে। এর ফলে ইরানের প্রক্সি যাকে বলি আমরা, ইরানের পক্ষে লড়াই করতে পারতো, তার আর কেউ নেই, কোনো বন্ধু নেই। মধ্যপ্রাচ্যে অন্য আরব দেশগুলি তারা ট্রেডিশনাল ইরানের শত্রু, সুযোগ পেলে ইরানকে ঠুকতে তার তৈরি আছে। এই অবস্থা ইরান একদম একা। এটা ইসরায়েলও বোঝে, আমেরিকাও বোঝে। এবং ইসরায়েল কি করছে ইন্টারেস্টিংলি লক্ষ্য করে রাখবেন যে গত 3 মাসে বা 4 মাসে বলবো আমি, আরো বেশি 6 মাসে বলবো আমি, তারা চেষ্টা করছে ইরানের প্রাক্তন শাহ রেজা শাহ পাহলভির পুত্র রেজা শাহকে ইরানের এই বিপ্লবের নতুন নেতা বানানোর জন্য। আপনারা ভিডিও দেখে থাকবেন যে অনেক স্লোগান উঠছে যে উই ওয়ান্ট শাহ টু বি ব্যাক। রেজা শাহকে তারা ফেরত আনবার জন্য এক ধরনের লোক, অল্প সংখ্যক লোক, খুব বেশি লোক নয়, কিন্তু ক্যাম্পেইন হচ্ছে। এবং এই ক্যাম্পেইনের পেছনে এখন আমরা জানি, হারেজ ইসরায়েলি পত্রিকা বলেছে, এই ক্যাম্পেইনের পেছনে প্রধান শক্তি হচ্ছে গিয়ে ইসরায়েল। ইসরায়েল গোপনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা ইরানের শাহের পুত্রকে দেশের নতুন নেতা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। এখন এর মধ্যে আমাদের প্রেসিডেন্ট প্রবেশ করেছেন। তিনি 2 সপ্তাহ আগে ভেনেজুয়েলা দখল করেছেন। হয়তো আপনারা দেখেছেন তার ফেসবুকে, তার সোশ্যাল মিডিয়াতে একটা ছবি, তিনি লিখেছেন অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা। মানে তিনি একই সঙ্গে 2 দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের এবং ভেনেজুয়েলা, তারই কথা এটা। তার ফেসবুকে, তার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা। তো এখন তিনি ইরানের দিকেও চোখ দিয়েছেন। তিনি কি বলছেন? তিনি আগের দিন বলেছিলেন যে তার বন্দুক রেডি আছে, লোডেড অ্যান্ড লকড, তৈরি আছে, যে কোনো সময় তিনি আঘাত করতে পারেন। ইরানের মোল্লাদের তিনি বলেছিলেন তোরা যদি একটা লক্ষ্য মারো আমি কিন্তু রেডি আছি। তো এর জবাবে আমরা দেখেছি কি ইরান সরকার, ইরান ইসলামিক সরকার বার্তা পাঠিয়েছে, আমরা কথা বলতে রাজি আছি। ফলে আমি ভেবেছিলাম যে হয়তোবা একটা চ্যানেল ওপেন হলো, কিন্তু না। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন যে আলোচনা বন্ধ হয়ে গেছে। তিনি উৎসাহ দিয়েছেন বিদ্রোহীদেরকে, বিক্ষোভকারীদেরকে, তোমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখল করো, আমরা আছি তোমার পাশে। তার মানে প্র্যাকটিক্যালি তিনি রেজিম চেঞ্জের কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে, আমি আগে অনেকবার বলেছি, এখনো বলি যে পৃথিবীর খুব কম লোকই কাঁদবে যদি ইরানের এই মোল্লাতন্ত্র ক্ষমতা থেকে সরে যায়। ভেনেজুয়েলার মাদুরো সরকার যেমন অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ভয়াবহ একটা সরকার, মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নেয়, সেই একই কাণ্ড কিন্তু ইরানেও।
মৌলিক অধিকার বলতে কিছু নেই সাধারণ মানুষের। আমরা সাপোর্ট করি কেন? আমরা এই যে সারা বিশ্ব জুড়ে দেখবেন যে বামপন্থীরা সকল লিবারেলরা ইরানের পক্ষে কেন? একটাই মূল কারণ, ইরানকে ভাবা হয় ইসরায়েলের বিপক্ষে এবং আমেরিকার বিপক্ষে। এদেরকে আমরা মহাবিপ্লবী মনে করি। বাইরে বিপ্লবী, দেশের মানুষের তারা অধিকার হরণ করে। এই অবস্থায় কি করতে পারে আমেরিকা? দুটো কাজ করতে পারে। এক নম্বর, আপনারা জানেন ইরানের বিক্ষোভ, এই আন্দোলনটা দমানোর জন্যে তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এক্স্যাক্ট যে ঘটনা আমাদের দেশে ঘটেছিল 24 সালের জুন জুলাইতে। কি ঘটেছিল? হঠাৎ করে ইন্টারনেট নেই। ইন্টারনেটটা ব্যবহার করে তরুণরা মূলত জমায়েত হবার জন্য, কমিউনিকেট করবার জন্য। ইরান সেই একই পদ্ধতিতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এখন এর বিকল্প কি হতে পারে? এর বিকল্প হতে পারে আমাদের টেসলা কোম্পানির মালিক সাহেবের যে কোম্পানি আছে স্টারলিংকে ব্যবহার করা যেতে পারে, এবং আমেরিকা এই স্টারলিংকে অ্যালাউ করতে পারে ইরানে ফ্রি ইন্টারনেট সার্ভিস দিতে, 1 নম্বর। আর 2 নম্বর, যেটা সবচেয়ে জরুরি, হচ্ছে যে ইরানের গণতন্ত্রের পক্ষে থাকা, শাহের পক্ষে নয়, রেজিম চেঞ্জের পক্ষে নয়। এই আন্দোলনটা যেন মাটি থেকে উঠে আসে, এই আন্দোলনটা, এই বিক্ষোভটা যেন গণতান্ত্রিক হয়। যেই মুহূর্তে দেখবো আমরা এই আন্দোলনের পেছনে ইসরায়েল আছে এবং আন্দোলনের পেছনে আমেরিকা আছে, সঙ্গে সঙ্গে ইরানের সরকার কি বলবে? এটা বিদেশি ষড়যন্ত্রের ফল, এবং তারা পারবে। এর আগের বারও ঘটেছে আন্দোলনের চেহারাটা পুরোপুরি পাল্টে দিতে। ফলে সবচেয়ে ভালো হয় যদি আমাদের সরকার, আমাদের প্রেসিডেন্ট তার মুখটা বন্ধ রাখেন এবং বলেন যে ভাই, যা কিছু করো তোমরা করো, আমরা তোমার পাশে আছি। এর বেশি কিছু নয়। থ্যাংক ইউ। Thank you so much. Thank you, Mr. Garth Merchant, Rabbi. I will come to you, but let me just talk about the another issue and then I'll come to you. মোহাম্মদ আফজাল, আপনাকে জানতে চাই যে বাংলাদেশের যে নির্বাচন, এই নির্বাচনে আপনি জানেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, এবং কয়েকদিন আগে আপনার তারেক রহমান সাহেব ওনার যে হলফনামা দিয়েছেন সেখানে তিনি এই বিষয়টি উল্লেখই করেন নাই, এই গটি ব্ল্যাঙ্ক রেখেছেন। আরেকজন ক্যান্ডিডেট, তিনি তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে তার অনেক কাগজ অনলাইনে আপনার বারবার সব জায়গায় আসছে, কিন্তু কেউ কোনো কথা বলছেন না। আরেকজন চট্টগ্রামের একজন, ওনার নাগরিকত্ব ধরা পড়ার পর ওনার নমিনেশন বাতিল করা হয়েছে। সো এটা বাংলাদেশের ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সো এই বিষয়ে আমি আপনাকে জানতে চাই যে নাগরিকত্ব বাতিল, যেমন ধরেন কেউ একজন বলেন যে আমার নাগরিকত্ব আমি সারেন্ডার করেছি, কিন্তু কিভাবে সারেন্ডার করলেন? সার্টিফিকেট কি আছে? মুখে বললে এটা হলো না, 2 দিন পরে দেখা গেলো তিনি বললেন সারেন্ডার করেছি, আবার 2 দিন পরে আবার আমেরিকান পাসপোর্ট নিয়ে এই দেশে চলে আসলেন। সো এটাকে ডিটারমাইন করার পথ কি? এই প্রেক্ষাপটে যে প্রশ্ন, বর্তমান প্রেক্ষাপটে ভেরি গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন, সেটা হচ্ছে আমাদের স্বার্থ এখানে সংশ্লিষ্ট আছে। যেমন আমরা আমেরিকার সিটিজেন এবং বাই বর্ন উই আর বাংলাদেশি। এখন বাংলাদেশের একটা আইন করা হয়েছে যে যদি আপনি আপনার ডুয়াল সিটিজেনশিপ থাকে অথবা অন্য দেশের সিটিজেন হন, আপনি এমপি ইলেকশন করতে পারবেন না, এরকম একটা আইন। তো এই আইন কেউ মানছে না। আগের সরকারের আমলে মন্ত্রী এমপি সবাই বিভিন্ন দেশের নাগরিক ছিল, তারা মন্ত্রী এমপি হয়েছে। বর্তমানে দেখা গেছে বিএনপিতে ইনক্লুডিং তারেক রহমান সাহেব সিটিজেনশিপ এর যে কলামটা ছিল, আপনি যেটা বললেন, হঠাৎ হা না কোনো কিছুই বলেন নাই। অনেকে ধরছেন যে উনি ব্রিটিশ সিটিজেন, প্লাস বিএনপির 17 জন লোক যাদেরকে মনে করা হচ্ছে তারা বাই ব্রিটিশ অথবা আমেরিকার সিটিজেন, তাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু বিরোধী যারা আছে, বলেন জামাত সহ আরো যারা আছে, তাদেরকে আবার সিটিজেনশিপ আপনার ভেরি ইন্টারেস্টিং, তারা বাইরের সিটিজেন বলে তাদেরকে আবার আটকে দিচ্ছে। এই যে একটা ডিসক্রিমিনেশন, এটা আমার কথা হলো এটা থাকবে কেন? আমি তো বাই বর্ন বাংলাদেশের নাগরিক, আমার বার্থ সার্টিফিকেট আছে, আমার ন্যাশনাল আইডি আছে, আমি বিদেশ থাকি, জীবন এবং জীবিকার তাগিদে আমি এখানে আসছি। আমি যদি যে ইলেকশনে কারা হই, আমার এলাকার লোকজন যদি চায়, তাহলে আমাকে ভোট দিতে অসুবিধা কি? তাই এরকম একটা আইন, এটাকে একটা কালো আইন বলে আমি মনে করি। আর এখানে একটা ডিসক্রিমিনেশনও হচ্ছে। আমরা বিভিন্ন সরকারি দল এখানে আছে, তেল মারি, নানান সময় নানান কথা বলি, কিন্তু আমাদের স্বার্থ নিয়ে আমরা কথা বলি না। আমি যদি চাই, সুতরাং এ ধরনের কোনো আইন থাকলে আমি আগে বলি আমাদের পক্ষ থেকে এটা বাতিল করার জন্য একটা আন্দোলন করতে হবে। আমরা যারা আমেরিকান নাগরিক বা ব্রিটিশের নাগরিক, যে আইন থাকার কোনো দরকার নাই। এটা হয়রানি। আমার ন্যাশনাল আইডি, আমার বার্থ সার্টিফিকেট থাকার পরে আমি আবার অ্যাপ্লাই করে ডুয়াল সিটিজেন আমাকে নিতে হবে, এটা উইয়ার্ড একটা জিনিস, এটা আমার মাথায় আসে না। দ্বিতীয়ত হচ্ছে যে এখন যে কেউ বললেই কি ওভারনাইট
ইউএস সিটিজেনশিপ কি বাদ দিতে পারে? এবার যারা বলছে আমি বাদ দিয়ে দিছি, এভাবে তো বাদ দেওয়া যায় না। এই যে একটা লুকোচুরি, একটা হটকারিতা, এটাও তো থাকে না। যেমন তারেক রহমান সাহেব সরকার গঠন করবেন বলে অনেকের একটা ধারণা হচ্ছে, এই জন্য নির্বাচন কমিশন সহ এসপিডিসি সব উনার আন্ডারে অলরেডি চলে গেছে। এই জন্য উনারা যারা বাইরের সিটিজেন তাদের মনোনয়ন বৈধ, বাকি যারা আছে এদেরকেও বৈধ। এখন আমি আমেরিকার মানুষ হিসেবে আমার একটু ধারণা আছে যে ইজ এ টু রিনাউন্স ইউএস সিটিজেনশিপ ইজ এ কমপ্লেক্স প্রসেস। এটা এত সহজ কিছু না। এটা যদি আপনি প্রসেস শুরু করেন, মান্থস টু ইয়ার পর্যন্ত সময় লাগতে পারে। যেমন আমি সংক্ষেপে বলি প্রসেসটা কি। আপনি যদি ইউএস সিটিজেনের রিনাউন্স যদি করতে চান সিটিজেনশিপ, আপনি ইউএস এমবাসি বাংলাদেশে পার্সোনালি যাইয়া এপিআর করে নির্দিষ্ট ফর্মে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা একটা ফর্ম আছে DS 4079 এন্ড DS 4081, এবং এটার সাথে IRS এর আরেকটা ফর্ম আছে, এটাকে বলে 8854। তাইলে ওখানে যাইয়া আপনাকে বলতে হবে প্রথমে যে আপনি সিটিজেনশিপ নিচ্ছেন, এটা স্বেচ্ছাকৃতভাবে আপনি এটা পরিত্যাগ করবেন। দ্বিতীয়ত আপনি দেখাতে হবে অন্য একটা দেশের নাগরিক আপনি হইছেন, কারণ আপনি যদি স্টেটলেস হন তাইলে এটা রিনাউন্স করতে দিতে হবে না। ভেরি বিগ থিং ইজ ট্যাক্স কমপ্লায়েন্ট। ট্যাক্স কমপ্লায়েন্ট, এটা এক্সিট ট্যাক্স বলে। যারা যত বেশি রিচ তাদের জন্য সিটিজেনশিপ রিনাউন্স করা তত বেশি ডিফিকাল্ট। আমার এই বক্তব্য শোনার পর থেকে অনেকেই যারা টাকাওয়ালা তারা সিটিজেন নিতেও ভয় পাবে, আবার ত্যাগ করতেও ভয় পাবে। তাহলে এটা কিরকম হতে পারে? যখন আপনি রিনাউন্স করতে হবে, তাইলে আপনার এই বাকি ফর্মগুলা DS 4079, DS 4081, এটা সিম্পল ফর্ম, বেসিক ফর্ম ডিপার্টমেন্ট অফ স্টেটের। ট্যাক্স কমপ্লায়েন্টটা is a big issue at the time of renunciation. আপনি ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি থেকে আপনি এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে যে আপনি গত 5 বছর আপনি ট্যাক্স কমপ্লায়েন্স ছিলেন। এখন আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশের আব্দুল ওয়াল মিন্টু সাহেব কত হাজার কোটি টাকার মালিক হতে পারেন। উনি তো মনোনয়ন বৈধ হয়েছে, ওনার পাসপোর্ট কিন্তু ঘুরাচ্ছে অনলাইনে। কিন্তু রিনাউন্সটা কি বলে যে উনি রিনাউন্সের আগে উনার ওয়ার্ল্ড ওয়াইড ইনকামের এবং এসেটের একটা হিসাব দিতে হবে, দিয়ে এটার উপরে এক্সিট ট্যাক্স দিতে হবে। এটার পার্সেন্টেজ হলো 15 to 20%। তো এতগুলি বিষয়ে যাচাই বাছাই করা কি বললে হবে যে আমি বাদ দিয়ে দিছি? এটা তো হলে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন অ্যাপ্লিকেশন করব, এটা রিভিউ হবে, আপনার ট্যাক্স ক্লিয়ারেন্স পাবেন, এভরিথিং হওয়ার পরে ডিপার্টমেন্ট অফ স্টেটে CLN ইস্যু করবে। CLN হচ্ছে সার্টিফিকেট অফ লস অফ ন্যাশনালিটি। তো ওই সার্টিফিকেট অফ লস অফ ন্যাশনালিটি যখন আপনি দিবেন, তখন আপনি 100% কনফার্ম হলেন যে আপনি ইউএস সিটিজেনশিপ রিনাউন্স করছেন। এখন আব্দুল ওয়াল মিন্টু সাহেব কি CLN দিয়েছেন? এটা কি নির্বাচন কমিশন জানে? এটা কি বাংলাদেশের মানুষ জানে? ইউএস সিটিজেনের কোন সিটিজেনশিপের রিনাউন্সিয়েশন উইদাউট সার্টিফিকেট অফ লস অফ ন্যাশনালিটি ছাড়া অ্যাকসেপ্টেবল নয়। এই জন্য আমি বলি, এটা নিয়ে যেহেতু এত লুকোচুরি, এটা নিয়ে এত ঝামেলা বাংলাদেশে, তারেক রহমান সাহেব নিজে এটা বুঝেন। উনি যদি সরকার গঠন করেন, এই আইনটা বাদ দিয়ে দেয়, দিয়ে এভাবে আইন করুক যে বাংলাদেশে যে জন্মগ্রহণ করছে, যে পৃথিবীর তারা যে কোনো দেশের নাগরিক হোক, তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, তারা যদি ইলেকশন করতে চায় তারা ইলেকশন করতে পারবে। এভাবে একটা আইন করুক, এবং এটার জন্য আমরা যারা আমেরিকার সিটিজেন আমাদেরও একটা আন্দোলন করা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ। এই ফর্ম, এই যে একটা বললেন যে যারা সিটিজেনশিপ সারেন্ডার করবে তাদের যে ফর্ম দেওয়া হয়, এই ফর্মের নাম কি বললেন? এটা হচ্ছে যে একটা ফর্ম হইলো DS 4079, আর একটা হচ্ছে DS 4081। সো অ্যাকসেপ্ট যদি হয় আপনার সারেন্ডার, তাহলে কি তারা কি করে না, ওই যে দুইটা দিয়ে আপনি ইউএস এমবাসিতে, আমেরিকার ভিতর থেকে রিনাউন্সিয়েশন হয় না। আপনি রিনাউন্সিয়েশন করতে হলে আমেরিকার বাইরে কোনো দেশে যায় অ্যাপ্লিকেশন করতে হবে। আমেরিকান কনসুলেটের সাথে অ্যাপ্লিকেশন করে DS 4079, DS 4081 এর সাথে IRS এর ফর্ম 8854, যে আপনার সমস্ত সম্পদের হিসাব টিসাব দিয়ে যখন আপনি ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে পারবেন IRS থেকে, তখন আপনার অ্যাপ্লিকেশন রিভিউ করার পরে ডিপার্টমেন্ট অফ স্টেটে CLN ইস্যু করবে, যে এটাকে বলে সার্টিফিকেট অফ লস অফ ন্যাশনালিটি। ওটা যখন পাবেন তাইলে আপনি এটা থেকে মুক্ত হয়ে যাবেন। বাংলাদেশ নির্বাচন কমিশনে গিয়ে সার্টিফিকেট অফ লস অফ ন্যাশনালিটি এটা সাবমিট করতে হবে। যারা যদি নির্বাচন কমিশন যদি বিষয়টা বুঝে, এটা ছাড়া আমি মৌখিকভাবে, এখন তো যারা বলছে তারা নির্বাচন কমিশনে যাইয়া এমনিতেই বলছে আমি সিটিজেনশিপ। জি সাহেব, আমার একটা কথা আছে এখানে। জি, আপনার এই নির্বাচন হয় দেশের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড ইজ কনস্টিটিউশন, এটা ছাড়া আপনার নির্বাচন নাই।
আমাদের কনস্টিটিউশনের 66(2) সাবসেকশনে স্ট্রেট ফরওয়ার্ড লেখা আছে, আপনি একাধিক দেশের নাগরিক হলে, আপনি বাংলাদেশের নাগরিক যদি সোললি বাংলাদেশের নাগরিক না হন, আপনি নির্বাচন করতে পারবেন না। আপনি ডুয়াল ন্যাশনালিটি, যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব নিছেন, আপনি এফিডেভিট করে ডিনাউন্স আপনি আপনার নাগরিকত্ব ত্যাগ করেছেন, আপনার সেখানে নির্বাচন করার কোনো সুযোগ নাই। এখন আপনার এই পলিটিক্যাল উইজডম থাকতে পারে মিয়া মোহাম্মদ আফজালের, যে আমাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হবে, এটা সংবিধান সংশোধন করতে হবে। নির্বাচন তো সংবিধানের আন্ডারে হয়, এরপর সেটাই এমনকি যারা বলছেন যে বর্তমান আইনগত বিষয়ে আমার কোনো আপত্তি নাই, আমার কথা যদি আপনি খেয়াল করে থাকেন, আইন ইজ দেয়ার। ঠিক আছে, আমি আইন না মানলে এটা বৈধ না আমরা বলবো। এর আগেও আমরা দেখেছি নির্বাচিত হয়েছেন এবং এমপি হয়েছেন, এমনকি মন্ত্রী পর্যন্ত হয়েছেন, এগুলাকে শক্তভাবে দমন করতে হবে। এবং আপনারা বলছেন যে তারেক রহমান সাহেব উনি কিছুই লেখেন নাই, উনি কি ব্রিটিশ নাগরিক? উনি ব্রিটিশ নাগরিক হলে উনি তো যখন আসলেন বাংলাদেশে তখন তার ট্রাভেল পাস কেন ইস্যু করতে হলো, এইসব ব্যাপার। তারপরে আমাদের যে আরপিও আছে, যে নির্বাচনী বিধিমালার মধ্য দিয়ে আমাদের নির্বাচন হয়, সেই নির্বাচনে আপনি প্রবাসী, আপনার ভোট দেওয়ার সুযোগ নাই। কিন্তু এরপরেও এই সরকার এই প্রবাসীদের ভোট নিয়ে ওনারা একটা ব্যবস্থায় গেছেন, এগুলা সাংবিধানিক ভাবে আগামী দিনে চ্যালেঞ্জে পড়বে। এটা আমাদের একটা বিরাট থ্রেট। ওনারা হয়তো আশা করতেছেন যে নির্বাচনের পরে যে সংসদ হবে তার মাধ্যমে সংশোধন করে এগুলা সংশোধনে নিয়ে আসবেন। এবং মিয়া মোহাম্মদ আফজাল যেটা বলেছেন এটা অত্যন্ত সত্য কথা, যে আমার ডিক্লারেশনের মধ্য দিয়ে আই ক্যানট জাস্ট ডিনাউন্স দ্যাট যে আমি আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করলাম। ইট ইজ এ প্রসেস, এবং এই প্রসেসে আপনার এই দেশের সমস্ত দেনা পাওনা পরিশোধ করে, ব্যাকগ্রাউন্ড চেক করে, ইট ইজ এ লেংথি প্রসেস। এটা যেহেতু আপনার যদি সার্টিফিকেট ইস্যু না করে, তাহলে তো এটা সারেন্ডার না করে, এবং নট অনলি দ্যাট, এটা সারেন্ডার করার আগে আপনি যে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে আপনি এখানকার নাগরিকত্ব নিয়েছেন, আপনি বাংলাদেশের নাগরিকত্ব আবার গ্রহণ করেছেন কিনা, এইটাও আপনার বিষয় আছে, আপনি সেখানে নির্বাচনে দাঁড়াতে হইলে। সো ইট ইজ এ প্রসেস, এবং এই নির্বাচন নিয়ে এগুলো আলোচনা হচ্ছে, এটা একটা পজিটিভ জিনিস। কিন্তু এই সমস্ত আলোচনার মধ্য দিয়ে আমরা যদি সকলের জন্য আইন সমানভাবে কার্যকর করতে না পারি, তাহলে তো আমরা এই যে ধোঁয়াশার মধ্যে থাকবো। প্রথমত বিষয়টা আমি যেটা বলছি তার ভাই, সেটা হচ্ছে যে আমেরিকান এমবাসিতে যায় যখন আপনি ইন্টারভিউ দিবেন, এখানে তিনটা জিনিস আপনাকে নিশ্চিত করতে হবে। এক হচ্ছে আপনি ভলান্টারিলি গেছেন, আপনি নাগরিকত্ব রিনাউন্স করার জন্য। সেকেন্ড থিং হলো আপনি আরেকটা দেশের নাগরিকত্ব আপনার আছে, কারণ স্টেটলেস কাউকে তারা ডিনাউন্স করতে দিবে না। স্টার্টিং হচ্ছে যে আপনার ট্যাক্স কমপ্লায়েন্স আপনার আছে কিনা। তো ইব্রাহিম যেটা বললেন ওটা তো প্রথমেই প্রমাণ করতে হবে যে উনি বাংলাদেশের নাগরিকত্ব নিছেন। সেকেন্ড থিং, ইব্রাহিম ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আমি আমার স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে আমেরিকান সিটিজেনশিপ একটা দাবি করলাম, আমি তো আইন যে নাই দেশে এটা বলছি না। আপনি কি চান না এই সুবিধাটা ফেরে নিতে, যে আমরা যারা আছি এখানে, আমার দেশের প্রতি তো ভালোবাসা কম নাই, আমি কেন ওই জিনিসটা আমি এই দেশে যা নির্বাচন করতে পারবো না কেন? আপনারা মিস ইন্টারপ্রিটেশন করে নির্বাচন করতেছেন, আইন করেন না কেন? এই আইন বাদ দিয়ে দেন, এটা তো বাইবেল না কোরআন না, তো বাদ দিয়ে করেন যে ভাই বনলে করতে পারবে। আপনি কি এটা চান না? এটা সংবিধান সংশোধন করতে হবে। যারা হাইডিং ইনফরমেশন নাও দে উইল ফর্ম দ্য গভর্নমেন্ট, তারা এটা ডিনাউন্স করতে বলতাবাজি করতে হবে না। এটা ঠিক আছে, বাট আপনি আজকে যে প্রসঙ্গটা আনছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে স্টেট ডিপার্টমেন্ট করতেই যদি ওই সার্টিফিকেট ওনারা প্রডিউস না করে, মানে নির্বাচন কমিশন বলতে পারে যে আপনি যে বললেন যে আপনার নাগরিকত্ব আপনি সারেন্ডার করছেন, ওয়ার ইজ দ্য এভিডেন্স? সো স্টেট ডিপার্টমেন্টের এভিডেন্সটি আপনি সাবমিট করতে হবে, তাহলে আমরা বুঝবো যে কমপক্ষে আপনি সারেন্ডার করছেন। আদারওয়াইজ মুখের কথা আমরা বিশ্বাস করবো না। এটা তো নির্বাচন কমিশন এই কথাটা কমপক্ষে বলতে পারে, রাইট? আমরা এখানে আলোচনার বিষয় হলো, আমি জানি বাংলাদেশে আমাদের অনেক দর্শক আছে, গভর্নমেন্টে যারা জব করে নির্বাচন, তারাও দেখে আপনার অনুষ্ঠান, আর সাধারণ মানুষও দেখে। আমরা জানিয়ে দিলাম যে হাউ এ ইউএস সিটিজেন রিনাউন্স দেয়ার ইউএস সিটিজেনশিপ। এখন নির্বাচন কমিশন কেউ দেখে থাকলে তারা যেন সিএলএন চায়, এমনি আন্দাজের উপরে কাউকে যেন না দিয়ে দেওয়া হয়, এটাই জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের এখানে আমাদের স্টুডিওতে একজন রাবাই আছেন, উনি বেশ কয়েকদিন থেকে বলছিলেন যে নিউ ইয়র্ক সিটির নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশনে যে অ্যান্টি সেমেটিক এবং অ্যান্টি মুসলিম যে সেন্টিমেন্ট দীর্ঘদিন থেকে এখানে আছে, উনি কিভাবে দেখছেন?
উনি অনেক পুরনো একজন নিউ ইয়র্কের বাসিন্দা, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড রাবাই অলসো। আমরা তার কাছে শুনবো। মিস্টার রাবাই, thank you for your time. Could you please tell us about a little bit your background? What is your background? First, assalamu alaikum, peace be upon you in Arabic, and shalom alaikum, peace be upon you in Hebrew, same thing. What a good greeting. Yes. Well, Just tell you a little bit background, like 2 minutes background. I go way back. My ancestors came from Portugal during the Spanish Inquisition, where the Roman Catholic Church, through the King and Queen of Spain, expelled all the Jews and the Muslims out of Portugal. So my ancestors came from there. So I have the Jewish from there. Yeah, so New York City, what do you do before? Well, New York City, I work a lot with the different organizations. In the NYPD, I am a clergy liaison NYPD, where we bring together all of the groups, including imams. I work with a whole lot of imams, rabbis, and everything like that, with the help of Chief Richard Taylor, who happens to be an Orthodox Jew. Yeah. Bring all of us together, so we don't have any differences in religion, and we work together. When we have Ramadan, with the rabbi, everybody we go to Ramadan to help celebrate, so we have that unity. And when we have the Jewish holidays, imams come. So being a Jewish, how are you feeling about Mamdani's mayorship? Well, first of all, I want to say that my experience with Mamdani, he's not anti-Semitic. Okay. I could tell you that from being the experience. I don't know if you have the tape with me and him, but from the beginning. By the way, when Mamdani first became assembly person, it was me and others that introduced him at the ASAL conference, South Asian Labor Unity, right? Yeah. With Mafia Unidin as the head of that, and I'm a member of the board because I have South Asian. One of my grandmother was Indian, right? So we introduced him when he was nobody on the stage, right? And I was there with him and helping to introduce him. So we have a relationship back then, and he had a relationship with me, and I never saw any anti-Semitism among him. He talked to me. So since long time you are talking to me that you have to talk about, the South Asian, Zoran Mamdani is South Asian, and Yes. people are blaming South Asian that the Zoran Mamdani is anti-Semitic, and you are a Jewish, Yeah. and you want to denounce that he is not No. anti-Semitic. That's because you take a position on Palestine, because a lot of Jews take a position against what's happening there. So that means that I'm anti-Semitic. I take a position with what's happening to the Palestinians or somewhat wrong, right? But I support the state of Israel because I'm a Zionist. And all Zionism means is that we got to return to Jerusalem. When we say our prayer on every Shabbat, we face Jerusalem, right? So it doesn't mean I can't be anti-Israel, but I'm anti the policy. See, big difference. So if you're anti the policy, you can't be anti-Semitic. So I want to make that very, very clear. So you are talking about the policy and the Yes. politics and the country. Yes. and the religion. So Yes. people are not, the people who are criticizing the policy of Israeli policy doesn't mean that they're anti-Semitic, Right. right? You know what I mean? You can't put it, because Israel, people don't understand the state of Israel, right? 21% of the citizens of Israel are Palestinian Arab Muslims. And they also have seats in the Knesset. Now, how could that be where you call Israel an apartheid state when the majority of the people, see, it's a white supremacist thing. The majority of the people that live in Israel, only 30% are European white or American white. 70% are people of color, right? So it's not an apartheid state. And Muslims work in Israel. They worship in Israel. The Israeli government don't bother them, right? As a matter of fact, Gaza was given up by the Israeli government.
They expelled all of the Jews out of Gaza, turned it over to them. It so happened that they to have an election that Hamas won the election. And they just mismanaged the whole place. Okay, so the point is, so you are thinking the Mamdani is not anti-Jewish, anti-Semitic. No. He is not. What So you about? would say I would be anti-Semitic because No, I no, I think, understand. right, I'm just No, saying no, I that we're going understand to your put that point. on the same What level. else? How the New York City politics is going now? What is your evaluation? Well, we got to focus on, instead of that side show, we got to focus on doing the things that he said he want to do, instead of focusing on the ethnic. And by the way, I want to tell you this, that the focus is that African Americans make up 25% of the Jewish population in New York City. So I African got American. 16 African American synagogues in New York City, right? But Mandani and them didn't reach out to us. You see what I'm saying? And most of the African American, So African American, they have a lot of Jewish as well. yes, we're 25% of the population of Jews in New York. Wow, Right? I don't know that. And we, matter of fact, one of our rabbis, Rabbi Baruch Yehuda, is on the board of rabbis for all of New York City. But yet, they didn't reach out to us. See, so you got to reach out to the other side so the racism can stop, and the anti-Semitism can stop, and the anti-Islamic phobia can stop. Talk about, I understand. So just tell about how the Muslim, Jew, Christian, Hindus, Buddhists can coexist in New York City. What is your message to the? Just like what we have in the NYPD, where Chief Taylor brought all of us together. So we work together. Give an example. When they had all this thing, the attacks on the Jewish community, the imams from Queens came and guarded our synagogue in Queens on Linden Boulevard. They parked their cars out there to protect us from if anybody was going to attack. So that's the kind of thing. And when there was anti-Islamic phobia, myself, the Queens Jewish Community Council went in and protected the anti-Islamic phobia. Because there was a gentleman who was a sheikh, he was wearing a turban, and he got attacked and killed by a guy thinking that he's Muslim and grabbed off his turban and said, "You Muslim, go home," and they killed him. But we stood with the family. Yeah. You see what I'm saying? So we got to stand for each other. So in Queens, there's a lot of big black, the Long Island City, Astoria, there's a black community. So Yes. they have some Jewish as well? Yes. As a matter of fact, every year under the Queensbridge Park, we celebrate Rosh Hashanah, and we have about 500 Jews that come to the park, and we feed people. We have a feast, and we feed people even in Queensbridge houses. We do all that, and we by the river, we throw our sins into the river because the Torah tells you got to cast your sins into the river. So we do not be anti-Islamic because one of our commandments, the word in Hebrew is larash haran, the evil tongue. We can speak no evil about anyone because God said the punishment when you do that is death. So none of us in the Jewish community is going to be anti-Islamic. Thank you so much. Thank you. Yes. Thank you. Thank you. We don't know about this, the way you explain. Yes. আপনি শুনলেন সে কি বললো, right? Yeah, but I want to talk about the election. Which election? The special election. Okay, go 3 minutes. Yes. Maximum 3 minutes. Yeah, Yes. go ahead. The special election in the 36th Assembly District, I'm out here supporting Mary Jabadia for the Assembly, right? And she's running on an independent line. Yeah. People first, right? And so we want to make sure she get elected because the fastest growing South Asian community in New York, especially as in Queens, is the Bangladeshi community. And we don't have any public officers in Queens here representing the largest growing Muslim and South Asian community. So it's about time. You know what I mean? And so I know the work that Mary has done, and I've worked with a lot of the Bangladeshi community because they help us. They help feed the people, clothe the people. When the homeless happened, the Bangladeshi community came and helped find shelter for some of the homeless here. We go into the park and we feed people.
The Bangladeshi community help us with the food so we can feed the homeless. You understand? So working with Mary on that, I know what kind of work she could do, so that's why I'm here. Here it is that I'm a Jew, I'm a rabbi, supporting a Muslim Bangladeshi woman. Got no problem with that because of the work she's done. You know what I mean? And she's done good work, as we say, in, when you do the mishwah, you do the good work. So how you are going to spread out your message? Do you have any friends in Yes. that constituent in Long Island City, Astoria? Yes. You know, the NYCHA houses are very big in this district. We got the largest public housing in the country, 98 buildings in Queensbridge houses. Really almost next to it is also a large house in Ravenwood. And then we got Astoria houses. These are some of the 3 biggest NYCHA buildings in the city, right? And so we have the connection there, and we're going to make sure we pull out the vote for her. Thank you so much. Thank you. Thank you so much for Yes, your, goodwill for the Yes. community. Yeah, so Thanks. we got to do this because it's, out of the goodness of it and knowing that we can work together and bring all the communities together. Mary is the one that can do that when we have division in the Yeah. city. Yeah. Mr. Rabai, So I'm here for her to bring unity in the community. Thank you so much. Yes. Yeah, Mr. Rabai, on behalf of Bangladeshi community, I just want to thank you for coming forward because we don't know each other's work. We don't know each other very closely. A lots of confusion happens for this reason. This is a big step. You came forward and you are with us. We are continuing our dialogue and we'll work together. Thank you. Yes, sir, we're going to do that. We're going to work together because we have one common interest. Yes, thank you so much. Correct. Yes. Thank you, Rabbi Yes. Merchant, God Merchant. Thank Yes, you, sir. thank you Thank so you much. very much. Yes, thanks. Thank you, Ibrahim Siddiq Khokon. Thank you, Janab Mohammad Afzal. It's a nice subject. আপনি আজকে যেটা ডিসকাস করলেন এটা আসলে অনেকদিন আগে থেকেই আলোচনা করা উচিত ছিল যে অনেকেই বলে থাকেন যে আমি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছি, বাট কিভাবে ত্যাগ করেছি কেউ জানে না। সো আজকে যেটা বললেন আপনি, গুরুত্বপূর্ণ কথা বলি 30 সেকেন্ড বুঝতে সুবিধা হবে। জি আপনার আমার অনেক ফ্রেন্ড আছে যারা $1 মিলিয়ন বাড়ি কিনছিল আজ থেকে 20 বছর আগে। এই বাড়িটার দাম এখন $5 মিলিয়ন। এখন যদি সে রিনাউন্স করতে হয় ইউএস সিটিজেনশিপ, এই বাড়িটাকে বিক্রি না করলেও এই বাড়ির বর্তমান ভ্যালু ধরে এটাকে আনরিয়ালাইজ গেইন বলে। $4,000 উপরে সে ট্যাক্স দিতে হবে 20% কিন্তু। এবং সেটা শুধু বাংলাদেশের না, তার যদি বাংলাদেশেও এখানে যদি 5 মিলিয়নের ওয়ার্ড থাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রপার্টির উপরে এরকম হিসাব করা হবে। এখন চিন্তা করে দেখেন একটা বাড়িও যদি ধরি 4 লাখের উপরে যদি সে 20% ট্যাক্স দিতে হবে ইজ টু রিনাউন্স হিজ সিটিজেনশিপ। সো কয়জন আগে যাবে রিনাউন্স করতে, চিন্তা করে দেখো কত ডিফিকাল্ট। এই জন্য বলছি যে চিন্তাও করবে না এটা বাদ দিতে। অনেকের প্রপার্টি আছে 20 মিলিয়ন 50 মিলিয়নে, সে সিটিজেনশিপ যদি ডিনাউন্স করতে হয় ওগুলার হিসাব করে নেট ওয়ার্থ বার করতে হবে। যদি দেখা যায় যে এই বাড়িগুলোর দাম 20 মিলিয়ন, এখন যদি 100 মিলিয়ন 80 মিলিয়নের উপরে 20% ট্যাক্স দিতে হবে, কে আগে আসবে যে সিটিজেনশিপ ডিনাউন্স করতে? নইলে দিবে না, আটকায়া দিবে। এটাই রুলস। থ্যাংক সো ইউ ইটস সো ভেরি মাচ। ডিফিকাল্ট। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।